নমস্কার, মায়ের কথা সুমন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কদিন আগেই আমার স্ত্রী একটা প্রশ্ন তুলেছিল ফেসবুকে, যে যারা জ্যোতিষী তান্ত্রিক এদের কাছে যান, কতটা রিলিফ পান আমি জানি না, কিন্তু আরও আতঙ্ক নিয়ে ফেরেন এটা জানি। তো আজ এটা আপনাদের একটু নাটক করে দেখাই। অনেকদিন তো খোলাখুলি কথা বলছি এরকম। তো ধরুন, আমার নাম বাবা শ্রী শ্রী 108 ঘুটঘুটানন্দ অবধূত। আমি টিভি শোতে এসেছি, পেছনে জল জল করছে নামটা, এই পেছনটায় বাবা শ্রী শ্রী 108 ঘুটঘুটানন্দ অবধূত, অমুক সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, তারাপীঠ সিদ্ধ, চেম্বার কোথা কথা না শিয়ালদহ, মেদিনীপুর, হাবড়া, গড়বেতা। মানে আপনি জিন্দিগিতে খোঁজ করতে যাবেন না। এনাদের একটি ফোন নাম্বার দেওয়া থাকে, তো আগে স্ক্রোল করে চলে যায়। এই ফোন নাম্বারটিতে ট্রাই করবেন, যখন আপনি লাইভ প্রোগ্রামটা দেখছেন তখন ট্রাই করবেন, তখন পাবেন না, টুং 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 করে যাবে। অথচ ওনাদের কাছে কিন্তু তাৎক্ষণিক ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন, ঠিক আছে আপনার নামটা বলুন। নামটা শুনলেন, আপনার জন্ম তারিখটা বলুন, জন্ম তারিখটা শুনলেন, ফাটাফাট 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 ল্যাপটপে হাতটা বোলালেন, বুলিয়ে হ্যাঁ আপনার দেখতে পাচ্ছি আপনার বুধ নবম স্থানে, শনি অষ্টম স্থানে এবং রাহু দ্বিতীয় স্থানে বসে রয়েছে। আপনার এদিন প্রচুর ঝড় যাচ্ছে, ওদিক থেকে দেখবেন একদম কণ্ঠ সুন্দর, হ্যাঁ ঠিক বলেছেন, আমার না প্রচণ্ড অসুবিধে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি ট্রাই করলে ফোনটা পাবেন না। আপনি হাজার কোশিশ করে যান না ট্রাই, যদি কপাল দোষে একবার লেগে যায় ফোনটা, আপনার সঙ্গে দুটো কথা বলে রেখে দেবে। কি কথা? না এভাবে ফোনে হয় না, আপনি চেম্বারে আসুন। কারণ চেম্বারটা তো জবাই করার জায়গা, মুরগি করবে, আগে মুরগি নিয়ে মুরগি করে জবাই করার জায়গা। আমি অনেকের সাথে কথা বলি, আমাকে অনেকে ফোন করে, বিভিন্ন রকম ধরনের ফোন আমার কাছে আসে। যেমন কারো ব্রেকআপ হয়ে গেছে, যদি জোড়া লাগানো যায়, কারো সংসারে খুব অশান্তি চলছে, টাকা পয়সা থেকে শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যদি আমি ঠিক করে দিতে পারি। আমাকেই যদি এসব শুনতে হয়, তাহলে ভাবুন বড় বড় সাইনবোর্ড সিদ্ধ বাবারা কত ক্লায়েন্ট পান এরকম। খালি একটাই জিনিস আমি আজ পর্যন্ত বুঝলাম না, সেটা হচ্ছে, যদি এই সাইনবোর্ড সিদ্ধ বাবারা যখন লিখছেন মামলা মোকদ্দমা, একটু কমন সেন্স দিয়ে ভাবেন। মামলা মোকদ্দমা লিখছে, ব্যবসায় বাধা, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের মামলা, পড়াশোনায় ছেলে মেয়ে অমনোযোগী। কমন সেন্স দিয়ে ভাবতে বলছি, আমি বারবার বলছি কমন সেন্স দিয়ে ভাববেন এগুলো। এবার ধরুন আমার সাথে আপনার মামলা চলছে কোনো একটা বিষয় নিয়ে, এবার আপনিও যে বাবাজির কাছে গেছেন, আমিও সেই বাবাজির কাছে গেছি, একই লোকের কাছে।
বাবাজি আমার থেকেও টাকা নিয়েছেন, আমার জন্য হোমযজ্ঞ করবেন, আপনার থেকেও টাকা নিয়েছেন, আপনার জন্য হোমযজ্ঞ করবেন, আপনাকে বলেছেন আপনাকে জেতাবেন, আমাকে বলেছে আমাকে জেতাবেন। কোনটা সম্ভব? কোনটা সম্ভব? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্বামী স্ত্রী যদি নিজেরা অ্যাডজাস্ট করতে না পারেন, বাইরে তৃতীয় কোনো ব্যক্তি একটা হোমযজ্ঞ করবে, ওই যে আপনার আগের দিন বললাম, ওই হিংটিং ছটফট সোহা করবে, হয়ে যাবে, সব মিলে যাবে। ইদানিং অল্প বয়সীদের মধ্যে ব্রেকআপ খুব হচ্ছে, মন ভেঙে যাচ্ছে, প্রাণ ভেঙে যাচ্ছে, অনেকে তো আবার জীবনটাকেই শেষ করে ফেলেছে, মানে ব্রেকআপ মানে জীবনটাই শেষ। তারাও সেই ভাঙা প্রেমের পেছনে দৌড়চ্ছে, যদি জোড়া লাগানো যায়, যদি জোড়া লাগানো যায়। তার জন্যে যদি নিজেরা রোজগার করে তো ভালো, আর যদি নিজেরা রোজগার না করে বাপ মায়ের পকেট কেটে সেখানে দৌড়চ্ছে। এবার ভাবুন, সেম বাবাজির কাছে কোনো একটি ছেলে গেছে, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর সাথে কী হয়েছে, তা এর ব্রেকআপ হয়েছে, তার গার্লফ্রেন্ডকে নিতে হবে। সেই গার্লফ্রেন্ডটির বাড়ির লোক বা সেই গার্লফ্রেন্ডটিও আবার সেই বাবাজির কাছেই গেছে, কি জন্য না, এই ছেলেটিকে ছেড়ে ওই ছেলেটির সাথে মিল করে দিতে হবে, নতুন এসছে। অবস্থাটা কী দাঁড়াবে? আমি কমন সেন্স দিয়ে ভাবতে বলেছি। সুতরাং যাদের মনে এখনো ভাবনায় চিন্তা এরকম আছে যে তন্ত্র মন্ত্র মানে একটা অতিলৌকিক কিছু, পটাশ করে হয়ে যায়, পটাশ করে, তারাপীঠ গিয়ে যজ্ঞ করে পরের দিন থেকে আমার সব ঠিক, ঘুম থেকে উঠবো, ওই আলাদিনের প্রতিবের মতন দৈত্য এসে বেরোবে, ক্যা হুজুর হ্যাঁ মেরে আকা, না মেরে লিয়ে এক রাজপ্রাসাদ বানা দো। এটা হয় না, এটা হয় না। আর আপনি হয়তো এইটুকু সমস্যা নিয়ে যান কোনো তান্ত্রিক বা জ্যোতিষীর কাছে, তারা খুঁচিয়ে না সেই সমস্যাটাকে এতটা বানিয়ে ফেলবে, আপনার দেখিয়ে দেবে যে আপনার এত এত জায়গায় সমস্যা আছে। তখন কি করবেন? দেখুন, জীবনটা কোনো দিন কারোর সমান্তরাল রেখায় চলে না। আমি বহু মানুষকে দেখেছি, এবং নিজের ক্ষেত্রেও বলছি, আমার স্ত্রীর ক্ষেত্রেও বলছি, আমরা এখনো স্ট্রাগল করে যাচ্ছি। কিসের জন্য স্ট্রাগলটা? কিসের জন্য না, প্রতিটা দিন যেন গতকাল যে দিনটা গেছে তার থেকে একটু ভালো হয়। গতকালের দিনটা তো চলে গেছে, ওটা আর আমি ফেরাতে পারবো না। আজকের দিনটা আমার হাতে আছে, তো আজকের দিনটা যেন গতকালের থেকে একটু ভালো হয়, এই স্ট্রাগলটা করে যাচ্ছি। এই স্ট্রাগল বলতে আমি কিন্তু টাকা পয়সার কথা বোঝাচ্ছি না। হ্যাঁ, টাকা পয়সা দরকার, অবশ্যই দরকার, প্রতিটা মানুষের জীবনে দরকার, কিন্তু শুধু টাকা পয়সা দিয়ে না সব সমস্যার সমাধান হয় না। টাকা পয়সা দিয়ে প্রেম ভালোবাসা কেনা যায় না, অ্যাডজাস্ট কেনা যেতে পারে। ওই স্বামী স্ত্রীর মধ্যে হাজার মনোমালিন্য, এ ওকে দেখতে পায় না, ওকে দেখতে পায় না, সারাদিন মুখ দেখা দেখি বন্ধ। বাড়িতে কাজের লোক আছে, সে হয়তো রান্না করে দিয়ে চলে যায়, বউ সারাদিন ফেসবুকে, বর রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকছে, সেই খাটের উপর পাছর দিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোনো কথাবার্তা নেই, কিন্তু হয়তো টাকা আছে বলে দুজনে অ্যাডজাস্ট করে রয়ে গেছে। এরকম সংসার দেখতে পাবেন। কিন্তু স্বামী অফিস যাচ্ছে,
স্বামীকে যতক্ষণ দেখা যাচ্ছে রাস্তায় বউ পেছন থেকে হাত নাড়ছে, ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলের গাড়ি থেকে গাড়িটা যতদূর দেখা যাচ্ছে, মা দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে, যতদূর গাড়িটা দেখা যাচ্ছে, খুব কম দেখতে পাবেন, কারণ এটার এখন খুব অভাব হয়ে গেছে। স্বামী অফিস থেকে ফিরছে, হয়তো খুব বেশি সামর্থ্য নেই, টাকা পয়সা খুব বেশি নেই, যেটুকু রোজগার করে সেটুকু হয়তো টেনে টুনে সংসার চলে যায়, তার মধ্যেও শখ না বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে আছে, কিছু তো নিয়ে যাই, নিজের টিফিনের পয়সাটা বাঁচিয়ে হয়তো একবেলা টিফিনটা না খেয়ে ফেরার পথে স্ত্রীর জন্য একটা এগ রোল, বাচ্চাদের জন্য দুটো চকলেট নিয়ে এসছে, বাবা এখন দেখতে পাবেন না, কম পাবেন, পেলেও কম পাবেন, এখন পুরো অ্যাডজাস্টমেন্টে হয়ে গেছে। টাকা পয়সা দিয়ে না অ্যাডজাস্টমেন্ট কিনতে পারবেন, ভালোবাসা প্রেম কিনতে পারবেন না। আমার কাছে এরকম প্রশ্ন আসে, এই যে ব্রেকআপের গল্প বললাম, ইদানিং একজনকে আমি বোঝালাম যে আপনি ভাবুন, সে তো আপনাকে এখনই ছেড়ে চলে গেছে, আপনি টাকা পয়সা খরচা করে কোনো বাবাজি তান্ত্রিক ইত্যাদির কাছে দৌড়াদৌড়ি করে, যাই হোক, যাই না আদৌ হলেও হতে পারে, তো হয়ে যেতে পারে অনেক সময়, তাকে নিয়ে আসলেন, সে যে আবার যাবে না তার কোনো গ্যারান্টি আছে? যে আজ যেতে পারে সে কালও যেতে পারে। দ্বিতীয় কথা, আপনার সাথে তার জাস্ট ব্রেকআপ হয়েছে, বিয়েটি হয়নি, ডিভোর্স হয়নি। যদি বিয়েটি হয়ে যাওয়ার পরে ডিভোর্সের মতন একটা কেসে জড়িয়ে পড়েন, তখন তিনি কতটা বুঝলেন কতটা বুঝলেন না আমি জানি না, এটা হচ্ছে বাস্তব দৃষ্টিভঙ্গি। তাই তন্ত্র শুনলেই না অতি লৌকিক কিছু না ভেবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবুন। হ্যাঁ, তন্ত্র দিয়ে কী কী করা যায় আমি আগে বলেছি, যে দুর্বল মানুষের মধ্যে জমে থাকা ভয়, কারণ তার শক্তি জাগেনি, শক্তিটা তো নিজের ভেতরেই থাকে, সেই শক্তিকে জাগিয়ে তোলা যায়। যে শক্তির বশে সেই দুর্বল মানুষটাও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠতে পারে। কি করা যায়? কারোর উপর তন্ত্রের দ্বারা কোনো অপক্রিয়া করা হয়েছে কোনোভাবে, এটাই বেশিরভাগ সম্ভব তো, এবং খুব সহজেই সম্ভব। ওই যে আমি বলেছিলাম যে অদক্ষ মিস্ত্রিও কিন্তু একটা রাজপ্রাসাদকে ভেঙে ফেলতে পারে, অদক্ষ মিস্ত্রি, কিন্তু রাজপ্রাসাদ গড়ে তুলতে গেলে কিন্তু দক্ষ মিস্ত্রি, দক্ষ প্ল্যানার, বিভিন্ন রকম মানে কাজ জানা লেবার প্রয়োজন হয়। তো এই তন্ত্রের ক্ষেত্রেও কিন্তু অদক্ষ, অর্থাৎ তন্ত্রের উপরি ভাগ তাদের অ্যাবজর্ব করেছে হয়তো, তারাও কিন্তু কিছু বইপত্র ঘেটে কিছু করে, কিছু ওই লোকের থেকে বা এরকম কিছু গুরুরাও আছেন যারা শিশুদের অপক্রিয়া শিখিয়ে দেন। এক মিনিট, একটু চাটাই চুপ দিন। তারাও শিখিয়ে দেন, তারাই অপক্রিয়াগুলো প্রয়োগ করে মানুষের ক্ষতির জন্য। এবার এই ক্ষতি বিভিন্নভাবে আসতে পারে। আমি বলেছিলাম যে মানুষের যে 6টা চক্র, তাদের 5টা চক্র পঞ্চতত্ত্বের দেহ গড়া, এই পঞ্চতত্ত্বের উপর আঘাত হানা যায়। তাও বিশুদ্ধ চক্রতে আঘাত হানা পসিবল নয়, কিন্তু বাকি 4টে তত্ত্ব, যেমন ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই 4টে তত্ত্বতে আঘাত হানা সম্ভব।
এবং এর ফলে মানুষের শারীরিক ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম আটকে দেওয়া, উন্নতি আটকে দেওয়া, এগুলো করা যায়। তো এগুলো থেকে মুক্ত করতে কিন্তু ওই যেই কাজটা করলো সে কিন্তু আর মুক্ত করতে পারবে না। মুক্ত করতে হলে ওই সার্জারির প্রয়োজন পড়বেন। ঠিক যেমন একটা ভেতরে যদি অ্যাপেন্ডিক্স বেড়ে যায়, সেটা কি নাপিত পারবে কাটতে? পারবে না, সার্জনের প্রয়োজন হবে। তখন অভিজ্ঞ সার্জনের প্রয়োজন হয়। তন্ত্রে এইগুলো করা যায়। তন্ত্র হচ্ছে মানুষকে পথ দেখানো, আলোর পথ দেখানো। জীবনটা এই যে বললাম, জীবনটা এই যে ক্রমাগত প্রত্যেকদিন একটা ভয় ভয়ে কাটে, কালকে কি হবে, কালকে কি হবে, কালকে কি হবে। এই কালের ভয় থেকে বের করে আনা, তার নাম তন্ত্র। তনুকে ত্রাণ করে যা তাই তন্ত্র। তন্ত্রের অনেক রকম ব্যাখ্যা দেওয়া যায়। এবার অনেকে বলবেন আগম নিগম, আগমতন্ত্রের সংখ্যা কোন ক্রান্তায় কোনটা, এই আমাদের বিষ্ণু ক্রান্তাতে 64টা, অশ্বক্রান্তাতে 64টা, রথক্রান্তায় 64টা, তিনটে মিলিয়ে 192খানা তন্ত্র। এর আবার হাজার হাজার সংহিতা আছে, কল্পসূত্র আছে, কত মানে অজস্র। তার আবার বিভিন্ন রকম ভাষ্য আছে। সেটা অনন্ত সাগরের মতন, যাকে বলে মানে অতি বড় শ্রুতিধর এবং স্মৃতিধর না হলে মানে এক জীবনে তো করে ওঠা অসম্ভব আমার মনে হয়। তাই নিজের জীবন, আমি একবার বলেছিলাম, কখনো অন্যের হাতে তুলে দেবেন না। কেন দেবেন না? আপনার লাইফ কোথায় ভুল ঠিক হচ্ছে না সেটা আপনারাই মিলে বসে দেখুন। স্বামী স্ত্রীর সংসারে পাড়া প্রতিবেশীকে যেমন ঢোকাতে নেই, ঠিক তেমনি নিজের লাইফের সমস্যাতেও না এই বাবাজি তান্ত্রিকদের যতটা না ঢোকাবেন ততটাই ভালো। যারা দীক্ষা নিয়েছেন তাদের গুরুর কাছে অবশ্যই জানান যদি সমস্যা আসে। যাই সমস্যা হোক, গুরুর কাজ এমনটা নয় যে শুধু তাকে আধ্যাত্মিক সমস্যাই বলতে হবে। মানে জপ করতে গুরুদেব কীভাবে ধ্যান করব, কিভাবে জপ করব, কোন মালা নিয়ে জপ করব, কতবার জপ করব, কোনখানে বসে জপ করলে ভালো হয়, শুধু এইটার জন্য তিনি গুরুদেব হননি, গুরু হননি। গুরু শক্তির কাজই হচ্ছে আপনার আধ্যাত্মিক মার্গ তো দেখবেনই, কিন্তু আপনার জীবনের মার্গটাই যদি উলটপালট হয়ে থাকে তাহলে আপনি আধ্যাত্মিক মার্গে যাবেন কি করে? আগে শোধরানো উচিত আপনার জীবনের মার্গটা, যে জীবনে আপনি রয়েছেন সেই মার্গটা শোধরালে আপনি এমনি আধ্যাত্মিক দিয়ে যাবেন। আপনার গুরুর কাছে বলুন, কিন্তু সবার কাছে বলতে যাবেন না। আমি অনেককে দেখি তারা সমস্যাগুলো না ফেসবুকের, কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না, আগে বললাম। সমস্যার কথা যখন মানুষ বলে তখন ধরে নিতে হয় মানুষ ম্যাক্সিমামটাই সত্যিই বলে। কেউ কেউ কাল্পনিক সমস্যায় ভোগেন, সেটা আলাদা কথা, কিন্তু এই তন্ত্রমন্ত্র টাইপের যে গ্রুপগুলো আছে বা আছে, যখন এখানে এসে মানুষ বলে, আপনারা যদি থাকেন এই গ্রুপে নিজেরাই দেখতে পাবেন নানা মুনির নানা মত। আপনি কনফিউজড কেন? কনফিউজডের থেকেও বেশি যদি কিছু থাকে তাই হয়ে যাবেন। মানে কোন পথটাকে বাঁচবেন। আমি আগে বলেছিলাম না, আপনি চায়ের দোকানে দাঁড়াবেন, গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে বলেন আছে না বড্ড অ্যাসিডিটি হয়ে গেছে, খালি এই কথাটা বলে দেখুন,
দেখবেন ওখানে থাকা 5 জন 5 রকম কথা আপনাকে উপদেশ দিয়ে দেবে। কেউ বলবে র্যান্টাক খা, কেউ বলবে জিনট্যাক খা, কেউ বলে একটা উমেশ খেয়ে নে বা উমেশ ডি, কেউ বলবে আরে জোয়ান খেয়ে নে, কেউ বলবে জেলুসিল খা। পেয়ে গেছেন উপদেশ, এরকম উপদেশ পেয়ে যাবেন। করোনার সময় দেখেছিলেন সমস্ত দেশের বিজ্ঞানীরা মাথা খাটিয়ে ফেলছেন ভ্যাকসিন বানানোর জন্য। চায়ের দোকানের বিজ্ঞানীরা আগেই আবিষ্কার করে ফেলেছে। খেলার ক্ষেত্রে দেখবেন কোনো একটা ম্যাচে মানে কোন ব্যাটসম্যান কিভাবে মারলে বলটা ছক্কা হতো বা ক্যাচ উঠতো না, এরা বলে ফেলছে। যারা খেলছে ওখানে নাম করা প্লেয়ার যারা আমাদের ইন্ডিয়া টিমে খেলছে, তারা ঘাস খেয়ে ওখানে খেলতে গেছে। এটাই তো হয় বা হওয়া উচিত নাকি? তাই নিজেদের ভেতরের সমস্যাও সবসময় না নিজেরা আগে মেটাতে চেষ্টা করুন। সব সমস্যা নিয়ে সবার কাছে যাওয়াটাই উচিত না প্রথম কথা। কারণ আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার জন্য অনেকে এমনিতেই বসে থাকে। সমস্যা এলে আপনি দুর্বল হয়ে পড়বেন, আর সেই ফাঁকটা দিয়ে অনেক কিন্তু শুধু যে পিঁপড়ে আরশোলা ঢুকবে তা না, সাপও ঢুকতে পারে। সে বলে না কেঁচো খুঁড়তে কেউটে, সেরকম হতে পারে। এই যে বললাম বাবাশ্রী ঘুরঘুটানো 108 ঘুরঘুটানন্দ অবধূত, এরকম বাবাজিরা অলিতে গলিতে বসে আসেন। হয়তো আপনারা ভাববেন যে আমি নিজে এগুলো হতে পারিনি বলে আমার রাগ হচ্ছে। তা না, আমি বহুদিন ধরে এই জিনিস বলে আসছি ফেসবুকে। ইউটিউবটা তো আমার নতুন প্ল্যাটফর্ম, এখানে তাই বলছি। আমি বহুদিন ধরে আমি বলে আসছি, যবে থেকে আমি ফেসবুকে আছি তবে থেকেই বলে আসছি এই জিনিস, যে একটু সচেতন হন। একটু ডিপ্রেশন, টেনশন, সময় খারাপ সবার আসবেও। আরে সময় খারাপেরও সময় খারাপ আসবে। সময় খারাপ বলছেন তো, সময় খারাপেরও খারাপ সময় আসবে। সময় খারাপের খারাপ সময় কোনটা? তখন আপনার ভালো সময় আসবেই। হয়তো একটু ধৈর্য ধরতে হতে পারে, দেরি হতে পারে, আমি মানছি তো দেরি হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু আপনার প্রচেষ্টা, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য যদি স্থির থাকে তাহলে লক্ষ্যভেদ করবেনই আপনি। মহাভারতে একজনের গল্প আছে, একলব্য। দ্রোণাচার্য তার বুড়ো আঙুল কেটে নিয়েছেন। অনেকে বলেন দ্রোণাচার্য শত্রুতা করে একলব্যের বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন। না, শত্রুতা করে নেননি। একলব্য বিদ্যা শিখেছিল, অবশ্যই শিখেছিল, কিন্তু কি করে? টুকলি করে। আপনি যদি ধরুন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছেন কি তারও উঠছে, পোস্ট গ্র্যাজুয়েশনের বা পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন, সেখানে টুকলি করতে গিয়ে ধরা পড়ে যান, আপনাকে কি বাবা শোনা বলে রেখে দেবে? কি করবে? আরে করবে সোজা। এখানেও সেটাই হয়েছে। এখানে যেহেতু অস্ত্রবিদ্যা, পড়াশোনার বিদ্যা হলে হয়তো অভিশাপ দিতেন, তোমার এই পড়াশোনার বিদ্যা তুমি ভুলে যাবে। যেহেতু অস্ত্রবিদ্যা হাতে টানার, এবং সেটা সে লুকিয়ে লুকিয়ে দেখেছে, লুকিয়ে লুকিয়ে শিখেছে। দ্রোণাচার্য কীভাবে শেখাচ্ছেন, কিভাবে কোন পদ্ধতিতে, বিভিন্ন প্রসেসগুলো সে কিন্তু লুকিয়ে লুকিয়ে শিখেছে। ফলে
সে শাস্তিস্বরূপ তার আঙুলটা কাটা গেছে। তখন এরকম অবস্থা ছিল না যে একলব্য চণ্ডালের বা ব্যাধির ছেলে বলে তাকে অস্ত্র শিক্ষা দেওয়া হবে না, এরকম অবস্থাটা ছিল না। কিন্তু এই ধরনের বর্ণবাদ বা ব্রাহ্মণ্যবাদ এই জাতীয় অনেক পরে এসছে, অনেক পরে চাপানো হয়েছে। কর্ণ অভিশাপটা পেয়েছিলেন পরশুরামের থেকে ঠিক এই কারণের জন্য। কর্ণ যদি পরশুরামকে বলতেন যে আমি সুতপুত্র, তিনি কি শিক্ষা দিতেন না? দিতেন। সুতপুত্র হয়েও তিনি অত বড় বীর, আর বীরের সম্মান সর্বত্র। কারণ আমরা উপনিষদেও দেখেছি জবালার পুত্র সত্যকামকেও কিন্তু বেদ শিক্ষা দেওয়া হয়েছিল। আর সত্যকাম পরবর্তীকালে বেদোদ্দোষ মন্ত্রদ্রষ্টা ঋষিও হয়েছিলেন। সেখানে তিনি কি করলেন, কর্ণ কি করলেন, তিনি মিথ্যে পরিচয় দিলেন, ব্রাহ্মণ পুত্র বলে নিজেকে পরিচয় দিলেন। শাস্তি পেতে হয়েছিল, সেম টুকলি করার শাস্তি। এই উপাখ্যানগুলোর মধ্যে দিয়ে কি শেখানো হয়? আপনার লক্ষ্যটা যদি সৎ থাকে, ঠিক থাকে, তাহলে দেখুন একজন মহাভারতে তিনি খুব দুর্নাম করুন, শকুনি, খুব দুর্নাম করিয়ে যান সারা জীবন। তিনি লক্ষ্যটা কি রেখেছিলেন? কুরুবংশ ধ্বংস করবেন। এনি হাউ তার লক্ষ্য ছিল ওই একটাই লক্ষ্য, কুরুবংশ তিনি ধ্বংস করবেন। কেন ধ্বংস করবেন না? গান্ধার রাজ্য আক্রমণ করে অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বোনকে বিয়ে দেওয়ার পরে গান্ধার রাজ্যের 99 পুত্র এবং স্বয়ং গান্ধারাজকেও বন্দি করা হয়েছিল। এর প্রতিশোধ নিতে শকুনি জীবিত ছিলেন। শকুনিও প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কুরুবংশ ধ্বংস করব। তার লক্ষ্যটা ছিল স্থির। তিনি জানতেন যে এর সাথে হয়তো আমিও মরবো, কিন্তু আমার তো সমস্তটাই গেছে, গান্ধার রাজ্যও গেছে। তিনি কিন্তু লক্ষ্যটা সফল হয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন ভাইয়ে ভাইয়ে পারিবারিক যুদ্ধ লাগিয়ে দিয়ে তিনি সফল হয়েছিলেন, কিন্তু সফল হয়েছিলেন। লক্ষ্যটা স্থির রাখতে হবে। আপনি যেটাই করুন, যাই করুন, লক্ষ্য স্থির রাখুন। আর আমি বলবো না শকুনির মতন অসৎ পথে যান, সৎ পথে থাকুন। মানুষকে ধোক্কা দেবেন না, কাউকে হার্ট করবেন না অকারণে। হার্ট করা আগের দিনে বুঝিয়েছি, হার্ট করা কীভাবে আমরা হার্ট করি মানুষকে। দেখবেন স্বয়ং ঈশ্বর আপনার সাথে থাকবেন। লোকে যে বলে না যে ভালো মানুষের শত্রু বেশি, সত্য কথার শত্রু বেশি, এগুলো এখনকার মনে হয় ধারণা হয়েছে এগুলো রিসেন্টলি। কারণ এখন সোশ্যাল মিডিয়া আছে তো, হাতে হাতে ফেসবুক ঘুরছে, আমরা পড়ছি, বরাবরই এই জিনিস আছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইরকম সমস্যা থেকে দূরে থাকুন। এটা বলে আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ।